হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু সোমনাথ স্যার ক্লাসেস। আমরা জেনারেল স্টাডির মক টেস্ট নিয়ে আলোচনা করছিলাম। আজকে হচ্ছে পার্ট নাম্বার 17। যদি আগের পার্টগুলো যদি না দেখে থাকো তাহলে একবার দেখে নেবে, তোমাদের সুবিধা হবে। তাছাড়া এই চ্যানেলেই তোমরা ডেসক্রিপটিভভাবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পেয়ে যাবে, যেগুলো তোমাদের আপকামিং WBCS-এর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো আজকে দিনে প্রথম প্রশ্ন দিয়ে স্টার্ট করছি। প্রথম প্রশ্ন বলেছে যে 8 নাম্বার তপশিলে তোমরা সবাই জানো যে আমাদের ভাষা রয়েছে, তাই না, আমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো এখানে প্রশ্ন করেছে 8 নাম্বার শিডিউলে সিন্ধি ভাষাটি কবে এসেছে। তো তোমরা সবাই জানো যে 8 নাম্বার তপশিলে কতগুলো ভাষা রয়েছে। এখন অ্যাট প্রেজেন্ট বলতে গেলে হচ্ছে 22টা ভাষা, টোটাল হচ্ছে 22টা ভাষা। এবং যেদিনকে সংবিধান কার্যকারী হয়েছিল, কবে সংবিধান কার্যকারী হয়েছিল? 26শে জানুয়ারি, 26 জানুয়ারি 1950। সেই দিন আমাদের কাছে কিন্তু 22টা ভাষা ছিল না। তো এই জায়গাটা একটু মাথায় রাখবে। তো সেই দিন আমাদের কাছে 14টা ভাষা, এবং আস্তে আস্তে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সমস্ত ভাষাগুলো এসছে। তো এখানে যে প্রশ্নটা এসছে সিন্ধি ভাষা, এটি কবে এসছে? তো সিন্ধি ভাষা এসেছিল হচ্ছে 1967-এ এসেছিল। তাহলে কত নাম্বার অ্যামেন্ডমেন্ট করে সিন্ধি ভাষা এসেছে? তাহলে এটা মাথায় রাখবে, সিন্ধি ভাষা 21 নাম্বার সংবিধান সংশোধন করে আমাদের সংবিধানে এসেছিল। এরপরে দেখো কনকনি, মণিপুরি, নেপালি, এই তিনটি ভাষা 71তম সংবিধান সংশোধন করে, যেটি 1992-তে সংবিধান সংশোধন করে নিয়ে আসা হয়েছিল। তাছাড়া হচ্ছে বোড়ো ভাষা, সাঁওতালি ভাষা, মৈথালি এবং ডোগরি, এই চারটে ভাষা 2003-এ, এটা 2003 হবে, 2003-এ 92তম সংবিধান সংশোধন করে এসেছিল। তো এগুলো একটু মাথায় রাখবে। তো চট করে আমরা একটু দেখে নেই যে আমাদের টোটাল তপশিল কতগুলো আছে বা শিডিউল কতগুলো আছে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে বলি যে এখন অ্যাট এ প্রেজেন্ট সংবিধানের মধ্যে 12টি শিডিউল রয়েছে। সেম একই জিনিস, যেদিনকে সংবিধান কার্যকারী হয়েছিল 12টা শিডিউল কিন্তু ছিল না। সেদিনকে আমাদের কাছে কতগুলো শিডিউল ছিল, এটাও একটা পরীক্ষায় প্রশ্ন আসে। সেদিনকে হচ্ছে 8টা শিডিউল। এবং এই 12টা শিডিউলকে আমরা কিভাবে মনে রাখবো সেটা একটুখানি তোমরা মাইন্ডে রেখে নাও। পরীক্ষায় কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন আসতে পারে। প্রথম শিডিউলে আমরা বলবো হচ্ছে ইউনিয়নের ব্যাপারে বলা হয়েছে, ইউনিয়ন বা রাজ্যের ব্যাপারে বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর ব্যাপারে বলা হয়েছে। শিডিউল নাম্বার 2 নাম্বার শিডিউলে যদি দেখি তাহলে আমরা দেখব হচ্ছে স্যালারির ব্যাপারে বলা হয়েছে, সমস্ত কনস্টিটিউশনাল পোস্টের স্যালারিগুলো বলা হয়েছে। শিডিউল নাম্বার 3-এ কি বলা হয়েছে? শপথ বাক্যের কথা বলা হয়েছে, ওথ অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির শপথ, প্রাইম মিনিস্টারের শপথ, জাজের শপথ, বিভিন্ন শপথগুলো রয়েছে। 4 নাম্বার শিডিউলের দিকে যদি আমরা তাকাই তাহলে বলবো যে রাজ্যসভার সিটের কথা বলা হয়েছে। নেক্সট 5 নাম্বার শিডিউলের দিকে যদি আমরা তাকাই, কারণ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু আসবেই, আমি আগেও বলেছি। সো এগুলো একটুখানি মাথায় রাখবে। 5 নাম্বার শিডিউলের দিকে যদি তাকাই তখন আমরা দেখতে পাবো হচ্ছে শিডিউলড এরিয়ার কথা বলেছে। শিডিউলড এরিয়া মানে হচ্ছে যেই এরিয়াগুলো একটুখানি ইকোনমিক্যালি দুর্বল বা একটুখানি পিছিয়ে রয়েছে, সেই সমস্ত এরিয়ার কথা বলা হয়েছে। 6 নাম্বার শিডিউলে 4টে রাজ্যের কথা বলা হয়েছে এবং এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে। 6 নাম্বার শিডিউলে 4টে রাজ্য কী কী? একটা হচ্ছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামের কথা বলা হয়েছে। 7 নাম্বার শিডিউলে বিষয়ের কথা বলা হয়েছে, মানে হচ্ছে লিস্ট। এবং কতগুলো লিস্ট আছে সবাই তোমরা জানো যে 3টে লিস্ট আছে। এক হচ্ছে ইউনিয়ন লিস্ট, ওকে, নেক্সট হচ্ছে স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টের কথা বলা হয়েছে। তোমাদের কাছে প্রশ্ন রইল যে আমাদের কাছে কনকারেন্ট লিস্ট কতগুলো, এটা তোমরা লিখবে। 8 নাম্বার শিডিউলের দিকে তাকালে আমরা ভাষার কথা দেখতে পাচ্ছি, মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের কথা। 9 নাম্বার শিডিউল যদি আমরা দেখি, ভারতের সংবিধানের প্রথম সংবিধান সংশোধন করে নিয়ে আসা হয়েছিল, যাকে বলা হয় ল্যান্ড রিফর্ম মুভমেন্ট। 10 নাম্বার শিডিউলের দিকে যদি তাকাই তখন আমরা দেখব 52তম সংবিধান সংশোধন করে 1985 সালে নিয়ে এসেছিল অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ করা যায় না। 11 নাম্বার শিডিউলের দিকে যদি তাকাই তখন আমরা দেখতে পাবো হচ্ছে পঞ্চায়েতি রাজ, এটাও মাথায় রাখবে। এবং 12 নাম্বার তপশিলে বলা হয়েছে হচ্ছে মিউনিসিপ্যালিটি। আশা করি নিশ্চয়ই তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে, তো মাথায় রাখবে। নেক্সট পরের প্রশ্ন দেখো, বলেছে আরবিআই জাতীয়করণ কবে করা হয়েছে? 1 এপ্রিল 1936 বা 1 জানুয়ারি 1, 1948, আগস্টের 15,
1947 বা জানুয়ারি 1 1949। আচ্ছা দেখো, প্রথম কথা একটা জিনিস মাথায় রাখবে, আরবিআই তোমরা সবাই জানো যে সমস্ত যত ব্যাংক আছে তার হেড মানে হচ্ছে অ্যাপেক্স বডি, তোমরা বলবে হচ্ছে আরবিআই, যত ব্যাংকিং সিস্টেম রয়েছে। এবং আরবিআই জাতীয়করণ করা হয়েছিল হচ্ছে 1 জানুয়ারি 1949। কিন্তু আরবিআই এস্টাবলিশড কবে করা হয়েছিল, যদি ধরো এই প্রশ্নটাই আসে তাহলে একটুখানি ব্যাকগ্রাউন্ডটা তোমাদের মাথায় রাখতে হবে। আরবিআইকে রেকমেন্ডেশন করা হয়েছিল 1926-এ রেকমেন্ডেশন করা হয়েছিল। রেকমেন্ডেশন করেছিলেন হচ্ছে হিল্টন ইয়ং কমিশন। এরপরে আরবিআই অ্যাক্ট 1934-এ আরবিআই অ্যাক্টটা তৈরি হয়। 1935-এ আরবিআই এস্টাবলিশড হলো, এটা মাথায় রাখবে। এবং যখন আরবিআই এস্টাবলিশড হয়েছিল এটা হচ্ছে কলকাতাতে এস্টাবলিশড হয়েছিল। এরপরে 1937-এ আরবিআই কলকাতা থেকে মুম্বাইতে শিফট করে, ওকে, এটাও মাথায় রাখবে। এছাড়া ছোট ছোট জিনিস, এরপরে গিয়ে জানুয়ারি 1 1949 আরবিআই জাতীয়করণ করা হলো, ন্যাশনালাইজড করা হয়েছে। তাছাড়া ফার্স্ট গভর্নরের নাম কি, আরবিআইয়ের প্রথম গভর্নর যিনি ছিলেন ওনার নাম কি, তো এই প্রশ্নটা প্রচুরবার এসছে। তো ওনার নাম হচ্ছে অসবর্ন স্মিথ, অসবর্ন স্মিথ ওনার নাম হচ্ছে। এছাড়া আরেকটা জিনিস মাথায় রাখবে, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর যদি বলা হয় তাহলে অ্যান্সারটা হবে সিডি দেশমুখ, সিডি দেশমুখ। এখানেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট, অ্যাট প্রেজেন্ট আরবিআইয়ের গভর্নর 25তম আরবিআইয়ের গভর্নর হিসাবে রয়েছেন হচ্ছে শক্তিকান্ত দাসজি। এছাড়া তোমাদের কাছে একটা প্রশ্ন রইল, রুরাল ব্যাংকের যে হেড তাকে নাবার্ড বলা হয়, সেটা তোমরা সবাই জানো, নাবার্ড। তো এই নাবার্ডের রেকমেন্ডেশন কে করেছিল, এটি হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন, এটি কিন্তু পরীক্ষায় আসে, নাবার্ড রেকমেন্ডেশন কবে হয়েছিল। চলো এখানে কি বলেছে, বলে রিসেন্টলি জিআই ট্যাগ দেওয়া হয়েছে। জিআই ট্যাগ মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, যেটা হচ্ছে মির্চা রাইসকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। তো এই মির্চা রাইস কোন রাজ্যের, তো এই মির্চা রাইস হচ্ছে আমাদের বিহারের ওয়েস্ট চম্পারনের যে মির্চা রাইস, এই মির্চা রাইসকে হচ্ছে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। রিসেন্ট কোন কোন জায়গায় জিআই ট্যাগ দেওয়া হয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল মাথায় রাখবে, বিহারের সাক্ষরতা হার সবথেকে কম, দ্যাট ইজ 64.04%। মাথায় রাখবে, বিহারের যদি বলতে হয় ঘনত্ব সবথেকে বেশি, এটাও মাথায় রাখবে। এরপরে তোমাদের যদি প্রশ্নটা আসে যে বিহারের দুঃখ কাকে বলা হয়, কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। এছাড়া হচ্ছে বিহারের ক্যাপিটাল কি, পাটনা, সবাই তোমরা জানো। নেক্সট হচ্ছে বিহার ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বর্ডার করে রেখেছে, সবাই তোমরা জানো। কতটা বর্ডার করেছে, 300 কিলোমিটার বর্ডার করে রেখেছে। ঝাড়খণ্ডের সঙ্গে সবথেকে বেশি, মাথায় রাখবে যে 500 কিলোমিটার হচ্ছে ঝাড়খণ্ডের সঙ্গে। বাদবাকি রিসেন্টের মধ্যে আমরা একটু দেখে নেই। রিসেন্টের মধ্যে প্রথমেই দেখো হচ্ছে নাগড়ি দুবরাজ রাইস, এটা হচ্ছে ছত্তিশগড়ের, এটিকেও জিআই ট্যাগ দেওয়া হয়েছে। মোরেনা অ্যান্ড রেওয়া ম্যাঙ্গো মধ্যপ্রদেশের, এটাও জিআই ট্যাগ দেওয়া হলো। কাংরা টি, এটা তো মার্চ মাসে প্রথমেই দেওয়া হয়েছে, হিমাচল প্রদেশে দেওয়া হলো। এছাড়া হচ্ছে তন্দুর রেড গ্রাম মানে হচ্ছে তন্দুর রেড ছোলা, লাল ছোলা, যেটা হচ্ছে তেলেঙ্গানার, সেইটিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে রাক্সতে কার্পো অ্যাপ্রিকট, অ্যাপ্রিকট হচ্ছে লাদাখের, এটাকেও জিআই ট্যাগ দেওয়া হয়েছে। অ্যান্ড অবশ্যই গামছা হচ্ছে আসামের, জিআই ট্যাগ দিয়েছে। তো একবার ছবি দেখে নাও, তাহলে আর কখনোই ভুলবে না। হিমাচল প্রদেশের কাংড়া যে চা আছে, সেই কাংড়া চাকে জিআই ট্যাগ দেওয়া হলো। তাছাড়া হচ্ছে দেখো তন্দুর লাল ছোলা, এটা হচ্ছে তেলেঙ্গানার, এই তন্দুর লাল ছোলাকেও হচ্ছে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। তাছাড়া হচ্ছে অ্যাপ্রিকট, লাদাখের অ্যাপ্রিকট, এটাকেও জিআই ট্যাগ দেওয়া হলো। গামছা, আসামের যে গামছা, এটাকেও জিআই ট্যাগ দেওয়া হয়েছে। তাছাড়া কেরালার যে এই যে নৌকো, এই নৌকোগুলোকে বলা হয় বাইপ্রো উরু, এটাকেও জিআই ট্যাগে দেওয়া হয়েছে। তামিলনাড়ুর এই যে শিল্প, এই যে পেন্টিং চিত্র, এটির নাম হচ্ছে কারুপুর কালামকারি, কারুপুর কালামকারি, এটাকেও জিআই ট্যাগ দেওয়া হয়েছে। নেক্সট চলে এসে হচ্ছে কান্দাঙ্গি শাড়ি, যেটা হচ্ছে তামিলনাড়ুর এই শাড়িকেও জিআই ট্যাগ দেওয়া হয়েছে, মাথায় রাখবে। নেক্সট এখানে কি বলেছে দেখো, লেবার প্রহিবিশন অ্যাক্ট, শিশু শ্রমিক নিষিদ্ধকরণ আইন, এই আইনটি এসেছিল 1986 সালে, 1986-এ এসেছিল, মাথায় রাখবে। এবং তাছাড়া এটি সংবিধানের মধ্যেও রয়েছে, যেটা হচ্ছে
রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে দুটো অধিকার আছে, একটা হচ্ছে 23 অ্যান্ড আর একটা হচ্ছে 24। এই যে 24তম আর্টিকেল, এই 24তম আর্টিকেলে কিন্তু উল্লেখ করে রেখেছে 6 থেকে 14 বছর বাচ্চাদের ফ্যাক্টরিতে কাজ করানো যায় না। এবং 23 নম্বর ধারাতে উল্লেখ করে রেখেছে কি, 23 নম্বর ধারাতে উল্লেখ করে রেখেছে যে ধরো তোমাদের একটা প্রশ্ন দিল যে হিউম্যান ট্রাফিকিং, মানুষ পাচার, এটা কিন্তু করা যায় না, এটা 23 নম্বর ধারাতে বলে রেখেছে। অ্যান্ড ফোর্সড লেবার, জোর করে কোনো কাজ করানো যায় না, এটাও কিন্তু 23-এ বলে রেখেছে। নেক্সট পরের প্রশ্ন দেখো, বলেছে ওয়ার্ল্ড হেলথ ডে আমরা প্রতি বছর এপ্রিল মাসের 7 তারিখে পালন করি, ওয়ার্ল্ড হেলথ ডে। তো 2023-এর এই ওয়ার্ল্ড হেলথ ডের থিমটা কী ছিল মাথায় রাখবে। 2023-এর থিম ছিল হচ্ছে হেলথ ফর অল, হেলথ ফর অল হচ্ছে 2023-এর থিম, এটা মাথায় রাখবে। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে যে ডুয়েলভ গভর্নমেন্ট বাংলাতে কে চালু করেছিল, দ্বৈত শাসন বা ডুয়েলভ গভর্নমেন্ট বা এটা কী জিনিস সেটা আমি বলবো। তার আগে ডুয়েলভ গভর্নমেন্ট চালু করেছিলেন হচ্ছে ওয়ারেন হ্যাস্টিং, মাথায় রাখবে হচ্ছে ওয়ারেন হ্যাস্টিং। ওয়ারেন হ্যাস্টিং হচ্ছে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল পোস্টে ছিলেন। প্রথমেই দেখো উনি যখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়েছিলেন কোন অ্যাক্টের মাধ্যমে, দ্যাট ইজ দ্য রেগুলেটিং অ্যাক্ট 73 অ্যাক্টের মাধ্যমে হয়েছিল। ওয়ারেন হ্যাস্টিং হচ্ছে প্রথম কোনো গভর্নর যিনি কি করেছিলেন, যে ওনাকে ইমপিচড করানো হয়েছিল, ওকে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল, ইমপিচড করানো হয়েছিল, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্নটাই আসে। তাছাড়া মাথায় রাখতে হবে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যদি প্রশ্নটা আসে তখন বলবে হচ্ছে উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং 1833-এর চার্টার অ্যাক্টে হয়েছিল এবং তারপরে সবার শেষে হয়েছিল হচ্ছে ভাইসরয়। ভাইসরয় যে পোস্ট এটি 1858-র অ্যাক্টে হয়েছিল এবং প্রথম ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং 1858-র অ্যাক্টে। ওকে, ঠিক আছে। এবারে দেখো ডুয়েল গভর্নমেন্টটা কী জিনিস সেটা দেখো। আপাততভাবে আমরা বুঝতে পারছি ডুয়েল গভর্নমেন্ট মানে হচ্ছে দু ধরনের শাসন ব্যবস্থা এবং এটি রবার্ট ক্লাইভ নিয়ে এসেছিলেন 1765-তে, যেখানে বাংলাকে দুরকম করে বিভক্ত করা হয়েছিল। একটিকে বলা হলো দিওয়ানি অ্যান্ড আর একটিকে বলা হলো হচ্ছে নিজামত। দিওয়ানির মেন কাজ ছিল হচ্ছে রেভিনিউ কালেকশন করা, ঠিক আছে। বাংলাতে দুটো সেপারেট ডিপার্টমেন্ট খোলা হলো, একটিকে বলবো হচ্ছে দিওয়ানি, অ্যান্ড দিওয়ানির মেন কাজ হচ্ছে বাংলাতে রেভিনিউ কালেকশন করা। ওকে, এবং আরেকটি ডিপার্টমেন্ট খোলা হলো যাকে বলা হলো হচ্ছে নিজামত। ওকে, নিজামত। এই নিজামতের মেন কাজ কী ছিল? মেন কাজ ছিল হচ্ছে বাংলাতে শাসন ব্যবস্থা দেখাশোনা করা। তো এই ডুয়েল গভর্নমেন্ট কবে বন্ধ হয়েছিল এটা তোমাদের জন্য রইল, কমেন্ট সেকশনে লিখে বলো। তোমরা যারা WBCS প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আলটিমেট পেড ব্যাচ লঞ্চ হচ্ছে 10ই এপ্রিল থেকে। তোমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি পড়তে পারবে উইথ স্টাডি মেটেরিয়াল, 9টা বিষয় তোমরা পেয়ে যাবে। তো ব্যাচটিতে যোগদান করার জন্য তোমরা যারা যোগদান করতে চাইছো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো 8927516548 নাম্বারে। চলো পরের প্রশ্ন দেখো, এখানে বলেছে যে ইন হুইচ স্টেট উইল দ্য এয়ার ফোর্স অফ ইন্ডিয়া অ্যান্ড US কন্ডাক্ট দ্য কপ এক্সারসাইজ ফ্রম 10th to 21 এপ্রিল। আচ্ছা, প্রথম কথা এটাই পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যে কপ ইন্ডিয়ান এক্সারসাইজ এটি কাদের মধ্যে হলো। এটি ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড US এয়ারফোর্স, এটি ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, এটি মাথায় রাখবে, ওয়েস্ট বেঙ্গলে এটা কিন্তু করানো হচ্ছে। বাকি রিসেন্ট এক্সারসাইজের মধ্যে হচ্ছে কনকান মিলিটারি এক্সারসাইজ, যেটা ইন্ডিয়া এবং ইউকের মধ্যে হলো, আরব সাগরে এটি হয়ে গেল। তাছাড়া হচ্ছে অ্যাফিনডেক্স, যেটি ইন্ডিয়া এবং আফ্রিকার মধ্যে হলো হচ্ছে পুনেতে। তাছাড়া হচ্ছে সি ড্রাগন এক্সারসাইজ, যেটা হচ্ছে ইন্ডিয়া এবং US-এর মধ্যে হয়ে গেল। কুরুক্ষেত্র এক্সারসাইজ, এটি হচ্ছে ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের মধ্যে হলো। লা পেরোস মাল্টিল্যাটারাল, মাল্টিল্যাটারাল মানে হচ্ছে যে অনেকগুলো দেশ কিন্তু যোগদান করবে। এক হচ্ছে ইন্ডিয়া, USA, জাপান, ফ্রান্স, UK, অস্ট্রেলিয়া, এটা ইন্ডিয়ান ওশনে করানো হলো। নেক্সট এখানে বলেছে হুইচ প্লেয়ার, কোন প্লেয়ারকে 4 বছরের জন্য ব্যান করলো ন্যাশনাল অ্যান্টি ডপিং এজেন্সি। আচ্ছা, ডপ টেস্টে যে ওইখানে ওনার যে যখন টেস্ট করানো হয়েছিল তারপরে ওনাকে 4 বছরের জন্য ব্যান করে দেওয়া হয়েছে। ওনার নাম মাথায় রাখবে, উনি হচ্ছেন ওয়েট লিফটার সঙ্গীতা চানু। সঙ্গীতা চানুকে 4 বছরের জন্য ব্যান করে দেওয়া হলো, তো এটাও একটু মাথায় রাখবে।
নেক্সট, আচ্ছা এখানে বলেছে মুসি এবং ভীমা নদী কার উপনদী? তো প্রত্যেকটা দেখো এখানে মহানদী আছে, তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা নদীর সবথেকে বড় শাখা নদীর নাম হচ্ছে ভীমা, এবং এই ভীমা নদীর উপরেই আমাদের কি বাঁধ আছে? পরীক্ষা এটা অনেকবার এসছে, ভীমা নদীর উপরে হচ্ছে উজ্জয়িনী বাঁধ বা ভীমা বাঁধও বলা হয়। তাছাড়া আমরা একটু ম্যাপে দেখে নেই, দেখো দক্ষিণের দিকে তাকালেই প্রথমে হচ্ছে দক্ষিণের মধ্যে সবথেকে যে বড় নদী তার নাম হচ্ছে গোদাবরী। গোদাবরী টোটাল কিলোমিটার হচ্ছে 1465 কিলোমিটার। গোদাবরী সবথেকে বড় শাখা নদীর নাম হচ্ছে মঞ্জিরা নদী, মঞ্জিরা নদী। এবং এই মঞ্জিরা নদীর উপরেই তেলেঙ্গানাতে আমাদের কি বাঁধ আছে? নিজাম সাগর বাঁধ আছে, নিজাম সাগর বাঁধ। এছাড়া হচ্ছে দেখো গোদাবরী নদীর আর বাদ বাকি যে শাখা নদীগুলো আছে, এক হচ্ছে ওয়ার্ধা নদী, এক হচ্ছে ওয়েনগঙ্গা নদী, পরাণহিতা নদী, নেক্সট হচ্ছে তারপরে তোমরা বলতে পারো হচ্ছে ইন্দ্রাবতী নদী। এই সমস্ত কিন্তু হচ্ছে আমাদের গোদাবরী। কৃষ্ণা নদী যখন আমরা দেখতে যাব, কৃষ্ণা নদী প্রথমেই বেরোচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে। কৃষ্ণা নদীর কোন কোন শাখা নদীগুলো আছে দেখো, প্রথমে হচ্ছে কয়না নদী, তারপরে ঘতপ্রবাহ, মালাপ্রবাহ এবং পরে গিয়ে হচ্ছে তুঙ্গভদ্র। এছাড়া হচ্ছে আমরা দেখলাম হচ্ছে ভীমা নদীও রয়েছে। কৃষ্ণা নদীর উপরে কিছু ইম্পর্টেন্ট বাঁধ একটুখানি মাথায় রাখবে, এক হচ্ছে অলমাটি বাঁধ, যেটি হচ্ছে আমাদের কর্ণাটকে রয়েছে কৃষ্ণা নদীতে। এছাড়া হচ্ছে নাগার্জুনা সাগর ড্যাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাগার্জুনা সাগর, যেটি কোথায় আছে? যেটি হচ্ছে কৃষ্ণা নদীর উপরে রয়েছে, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে থাকবে। পরের প্রশ্ন দেখো, বলেছে সুভাষচন্দ্র বোসজি ওয়াজ রি ইলেক্টেড ফর দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট ত্রিপুরি সেশন। তোমরা সবাই জানো যে নেতাজি সুভাষচন্দ্র বোসজি ফার্স্ট টাইম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে ছিলেন কবে? এই একটা প্রশ্ন আসে। তোমরা সবাই জানো যে উনি 1938-এ ছিলেন হরিপুরা সেশনে, এবং তারপরে 1939-এ উনি ত্রিপুরি সেশনে ছিলেন। এবং কাকে হারিয়ে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন? উনি গান্ধীজির যে ক্যান্ডিডেট পাট্টাবি সীতারামাইয়াকে হারিয়ে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন, পাট্টাবি সীতারামাইয়া। কিন্তু পরের দিকে উনি রিজাইনও করে ফেলেছিলেন, এটাও মাথায় রাখবে, রিজাইন করে দিয়েছিলেন। এবং ফাইনাল প্রেসিডেন্ট হয়েছিলেন হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদজি। ওকে, নেক্সট, সুভাষচন্দ্র বোসজির ব্যাপারে যদি বলতে হয়, দেখো উনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস 1920 সালে পাশ করেছিলেন। তাছাড়া উনি হরিপুরা সেশনে 1938-এ ছিলেন, ত্রিপুরি সেশন 1939-এ, তারপরে ফরওয়ার্ড ব্লক এবং কিষাণ সভা উনি প্রতিষ্ঠা করলেন 1939-এ। উনি বার্লিনে চলে গেলেন 1941-এ, এবং তারপরেই উনি ইন্ডিয়ান আর্মি যেটা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ ওনার হাতে নিয়ে নিলেন কন্ট্রোল 1934-এ সিঙ্গাপুরে। উনি মহাত্মা গান্ধীজিকে কি বলেছিলেন? ফাদার অফ আওয়ার নেশন। ওনার স্লোগান ছিল দিল্লি চলো এবং জয় হিন্দ। ওনার অটোবায়োগ্রাফির নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। এছাড়া পরের প্রশ্ন দেখো, বলেছে কোন মুঘল সম্রাট টোবাকো বা তামাকে নিষিদ্ধ করেছিলেন? এ প্রশ্নটা অনেকবার আসে, তার সঠিক উত্তর হয় হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর নিষিদ্ধ করেছিলেন। ওকে, আকবরের সময় দেখো টোবাকোকে নিয়ে আসা হয়েছিল, যেটা হচ্ছে পর্তুগিজরা নিয়ে এসেছিলেন, কিন্তু বন্ধ হয়েছিল হচ্ছে জাহাঙ্গীরের সময়, অরঙ্গজেব নয়। নেক্সট, এবারে জাহাঙ্গীরের একটুখানি সময়কালটা দেখে নাও। জাহাঙ্গীরের বাবা ছিলেন আকবর, এবং জাহাঙ্গীরের পরে সিংহাসনে এসেছিলেন হচ্ছে শাহজাহান। তো এইখান থেকে কিছু ছোট ছোট, ওনার প্রকৃত নাম কি? মির্জা নুরুদ্দিন বেগ মোহাম্মদ খান সলিম। অনেক সময় সলিম নিয়ে প্রশ্ন আসে। জাহাঙ্গীর কথাটি পার্সি শব্দ, যার মানে হচ্ছে কঙ্করার অফ দি ওয়ার্ল্ড। নেক্সট হচ্ছে ওনাকে সলিম বলা হতো, এবং ওনাকে আকবর ভালোবেসে শেকু বাবা পর্যন্ত বলতেন, এটাও পরীক্ষায় আসে। উনি বিবাহ করেছিলেন হচ্ছে মেহরুন নিশাকে, পরে গিয়ে ওনাকে নূরমহল বলা হয়েছে এবং নূরজাহানও আখ্যা দেওয়া হয়েছে। ওনার আরেকটি নাম ছিল, দ্যাট ইজ দ্য পাদুশা বেগম। 1606 সালে জাহাঙ্গীর হত্যা করেছিলেন পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন। নেক্সট, পরের প্রশ্ন দেখো, এখানে বলেছে বাবর মারা গেছেন 1530 সালে, যেটি মারা গিয়েছিলেন হচ্ছে আগ্রায়, এবং ওনার মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে কোথায়? ওকে, এখানে একটা প্রশ্ন আছে, ওনার দেহটি নিয়ে যাওয়া হয়েছিল হচ্ছে কাবুলে। এছাড়া বাবরের ব্যাপারে কিছু ইনফরমেশন তোমরা মাথায় রাখো। উনি তুর্কিতে জন্মগ্রহণ করেছিলেন, ওনার বাবার নাম ছিল হচ্ছে উমর শেখ মির্জা। নেক্সট হচ্ছে দেখো,
উনি সমরকান্দের রাজা হয়েছিলেন 11 বছর বয়সে এবং উনি কাবুল দখল করেছিলেন 1504-এ। নেক্সট পরের প্রশ্ন যাওয়ার আগে উনি পানিপথের প্রথম যুদ্ধ লড়াই করেছিলেন, যেটা হচ্ছে 21শে এপ্রিল 1526 সালে। এরপরে উনি 16ই মার্চ 1527-এ উনি খানোয়ার যুদ্ধ করেছিলেন হচ্ছে রানা সঙ্গ মেওয়ারের রানা সঙ্গর সঙ্গে। এরপরে হচ্ছে 1528-এ উনি মালওয়ার যে রাজা মেদিনী রায়ের সঙ্গে যুদ্ধ করলেন, চাঁদারির যুদ্ধ। 1529-এ উনি ঘরঘরার যুদ্ধ করেছিলেন, যেটা হচ্ছে মোহাম্মদ লোদির সঙ্গে। 1530 26শে ডিসেম্বর বাবর মারা গিয়েছিলেন এবং ওনার মৃতদেহ কাবুলে নিয়ে যাওয়া হয়েছিল। তাছাড়া বাবর নিজের জীবনী নিজে রচনা করেছিলেন, নাম ছিল হচ্ছে তুজো কি বাবরি, যেটাকে পার্সি ভাষায় ট্রান্সলেট করেছিলেন হচ্ছে আব্দুর রহমিন খানে খা, ওকে, যেটাকে বলা হয় বাবর নামা। নেক্সট, মির্জা গালিব কার সময়কালীন ছিলেন? মির্জা গালিব ছিলেন হচ্ছে লাস্ট মুঘল এম্পায়ার বাহাদুর শাহ জাফরের সময় ছিলেন। তো বাহাদুর শাহ জাফর তোমরা সবাই জানো হচ্ছে লাস্ট মুঘল সম্রাট ছিলেন এবং উনি 1862-তে রেঙ্গুনে মারা গিয়েছিলেন। বাহাদুর শাহ জাফরকে জাফারও বলা হতো, এটা মাথায় রাখবে। এবং মির্জা গালিব ছিলেন হচ্ছে ওনার সময় মির্জা গালিব ছিলেন। এছাড়া বলেছে যে কোন বুদ্ধিজমের সম্প্রদায় মূর্তি পুজোয় বিশ্বাস করতো না। অ্যাকচুয়ালি দেখো, বুদ্ধিজমের 3টে সম্প্রদায় আছে। এক হচ্ছে হিনায়ানা সম্প্রদায়, এক হচ্ছে মহায়ানা সম্প্রদায়, এক হচ্ছে বজ্রায়ন সম্প্রদায়। সো এর মধ্যে থেকে যে প্রশ্নর সঠিক উত্তর হবে সেটি হচ্ছে যে হিনায়ানা সম্প্রদায় কিন্তু মূর্তি পুজোয় বিশ্বাস করতো না। বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছিল। এবং এইখানে সঠিক উত্তর কি আসবে? বক্সারের যুদ্ধ হয়েছিল হচ্ছে মীর কাসিম, তাই না, যেটা হচ্ছে 22শে অক্টোবর 1764। দেখো, মীর কাসিম কিন্তু একা ছিলেন না, ওকে। তো এই জায়গাটা একটুখানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেড ছিলেন হচ্ছে তখন হেক্টর মুনরো এবং কম্বাইন্ড একটা ফোর্স করা হয়েছিল। মীর কাসিম বাংলার নবাব ছিলেন, আউদের নবাব এবং মুঘল এম্পায়ার শাহ আলম II ছিলেন। এই 3জন একদিকে, আর একদিকে ছিলেন হচ্ছে ব্রিটিশরা। নেক্সট, আমি আবারও বলছি, যারা WBCS-এর প্রিপারেশন নিচ্ছ, আলটিমেট পেড ব্যাচ তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি তোমরা পড়তে পারবে, উইথ স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। যোগদান করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ব্যাচটি স্টার্ট হচ্ছে 10 এপ্রিল থেকে। আশা রাখি নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো যে ক্লাসটা তোমাদের করালাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাতে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।